শাড়ি পরাটা আমার শখ ছিল। সেদিন ওটাই আমার অপরাধ হয়ে গেল। আজ আমার ভাগ্নি আরশির ৫তম জন্মদিন। বাড়িতে ছোট করে পার্টির আয়োজন। আমি মিহু। শাড়ি পরাটা আমার সবচেয়ে বড় শখ। তাই আজও নীল জর্জেট শাড়ি পরে, চুল সুন্দর করে খোপা করে, হালকা লিপস্টিক দিয়ে এসেছি। পার্টিতে ঢুকেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিছু ছেলে বারবার আর চোখে তাকাচ্ছে। তাই আমি কেকের টেবিলের এক কোণায় গিয়ে দাঁড়ালাম। ফোন ঘাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার কবজি শক্ত করে চেপে ধরল। চমকে ঘুরে দেখি রুদ্র ভাইয়া। রুদ্র ভাইয়া আমার বড় আপুর দেবর। বয়সে আমার থেকে ৩ বছরের বড়। দেখতে সুদর্শন, কিন্তু প্রচণ্ড রাগী আর একরোখা। বাড়ির সবাই ওকে ভয় পায়। আমিও সব সময় এড়িয়ে চলি। ওনার চোখ মুখ রাগে লাল। কোনো কথা না বলেই আমাকে টানতে টানতে পাশের ফাঁকা স্টোর রুমে নিয়ে গেলেন। ধাক্কা দিয়ে দরজা বন্ধ করলেন। এখানে কি করছিস তুই? উনি দাঁতে দাঁত চেপে বললেন, এই শাড়ি, এই খোপা, এই লিপস্টিক সবাইকে দেখানোর জন্য এসেছিস তাই না? পার্টিতে এসে নিজেকে সবার সামনে তুলে ধরার খুব শখ তাই না? আমি অবাক হয়ে গেলাম। ভাইয়া আপনি কি বলছেন? আমি তো শুধু আরশের জন্মদিনে। আমার কথা শেষ করতে দিলেন না। রাগের মাথায় আমার শাড়ির কুচি ধরে টান দিলেন। আঁচলটা পড়ে গেল। চুপ, একদম চুপ। তারপর পেছন থেকে আমার খোঁপাটা মুঠো করে ধরে টেনে খুলে দিলেন। চুলগুলো সব পিঠের উপরে ছড়িয়ে পড়ল। ব্যথায় আমার চোখে পানি এসে গেল। লাগছে, ছাড়ুন আমাকে প্লিজ। উনি আরও রেগে গিয়ে বললেন, এখন ব্যথা লাগছে? যখন সবাই হাঁ করে তাকিয়েছিল তখন ভালো লাগছিল? বলেই ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিলেন। আমি টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে লেগে পড়লাম। পিঠে জ্বালা করছে। উনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি অনেকক্ষণ ওখানেই বসে রইলাম। কাঁদতে পারছিলাম না, শুধু কাঁপছিলাম। পেটে আর পিঠে নখের আঁচড়ের দাগ। শাড়িটাও কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। চোখের পানি মুছে কোনো রকমে শাড়িটা ঠিক করলাম। খোঁপা আর বাঁধা হলো না। চুল ছেড়েই বের হতে হলো। দরজা খুলে বাইরে পা রাখতেই দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, কেউ আর চোখে দেখছে। আর দূরে দাঁড়িয়ে রুদ্র ভাইয়া ফোন টিপছে। একবারও আমার দিকে তাকালো না। আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি কি এমন ভুল করলাম? অনেকক্ষণ পর সাহস করে উঠে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে উঠলাম। ঠোঁটের কোণে লিপস্টিক লেপ্টে গেছে। গলায় নখের দাগ। শাড়ির আঁচল ছেঁড়া। কোনো রকমে আঁচল দিয়ে গলা ঢাকলাম। খোঁপা আর বাঁধলাম না। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। চোখ লাল। দরজা খুলে বেরোতেই মনে হলো পুরো দুনিয়াটা আমার দিকে তাকিয়ে আছে। পিসি, কাকিমা, পাড়ার আন্টিরা, সবার চোখ কৌতূহল। কেউ কেউ আর চোখে শাড়ির দিকে তাকাচ্ছেন। আমার বড় আপু দিয়া ছুটে এলো। মিহু, কি হয়েছে তোর? চুল এমন কেন? শাড়ি ছিঁড়ল কি করে? গলায় ওটা কিসের দাগ? আমি মাথা নিচু করে ফেললাম। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। কী রে, কথা বল। আপু আমার কাঁধ ঝাঁকাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে সেই গম্ভীর গলা। ওর হঠাৎ করে পেট ব্যথা উঠেছিল। তাই আমি ওকে স্টোর রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। ওখানে ঠান্ডা ছিল। ভিড়ের মধ্যে অস্বস্তি হচ্ছিল। তাই রুদ্র ভাইয়া স্বাভাবিক গলায় বলল কথাটা, যেন কিছুই হয়নি। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একবারও আমার দিকে তাকালো না। আপু সন্দেহর চোখে একবার আমার দিকে, একবার ওর দিকে তাকালো। তারপর বলল, পেটে ব্যথা, ডাক্তার দেখাবি? রুদ্র ভাইয়া বলল, এখন ঠিক আছে, ওষুধ খাইয়ে দিয়েছি। বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপু আর কিছু বলল না, কিন্তু আমার দিকে তাকিয়ে বলল, চল বাড়ি যাই। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। গলা দিয়ে কথা বের হচ্ছিল না। যাওয়ার সময় পেছন ফিরে দেখলাম রুদ্র ভাইয়া তখনও ফোন টিপছে। একবারও পেছন ফিরে তাকালো না। রাতে বাড়ি ফেরার সময় গাড়িতে কেউ কিছু বলেনি। শুধু রুদ্র ভাইয়া সামনের সিটে বসে গান পাল্টাচ্ছিল। আমি আর আপু পিছনে। পুরো রাস্তা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। চোখের পানি মুছছি বারবার। বাড়ি এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম।
আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করতে গিয়ে আবার কেঁদে ফেললাম। এত শখের শাড়িটা আজ ছিঁড়ে গেল। ফোন খুলে দেখি একটা আননোন নাম্বার থেকে মেসেজ। বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। যা হয়েছে ভুলে যাও, না হলে সবার সামনে তোমারই বদনাম হবে। পরিবারের মান সম্মান সব যাবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি উনি কি করে আমার নাম্বার পেলেন? জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে অন্ধকার, ভেতরে নিস্তব্ধতা চারপাশে। শুধু ফ্যানের আওয়াজ হচ্ছে। বুকের ভেতর একটা প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই কোনো ভুল করেছিলাম? নাকি শাড়ি পরাটাই আমার অপরাধ? আর উনি কেন মিথ্যা বললেন সবার সামনে? আমাকে বাঁচাতে নাকি নিজেকে? ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। আর একটা মেসেজ, ঘুমাও, কাল সকালে সব নর্মাল, কেউ কিছু জানবে না। আমি ফোনটা বুকের কাছে চেপে ধরে বসে রইলাম। বাইরে রাত বাড়ছে, আর আমার ভেতরের ভয়টা, আজকের রাতটা যেন আর শেষ না হয়। কারণ সকাল হলেই আবার সবাইকে হাসতে হবে, আবার নর্মাল থাকার নাটক করতে হবে। ঘুম হয়নি এক ফোঁটাও। সারা রাত ফোনের দিকে তাকিয়েছিলাম। সকালে টেবিলে রুদ্র ভাইয়াকে দেখে বুকটা ধক করে উঠল। উনি বললেন, ভুলে যাও। রাতে হাতে গুঁজে দিলেন একটা কাগজ, সরি। যে কাঁদালো সেই সরি বলছে। এটা কি প্রেম, নাকি শুধুই অপরাধবোধ? ঘুম হয়নি এক ফোঁটাও। ফোনের দিকে তাকিয়ে আছি সারা রাত। আননোন নাম্বারটা ব্লক করে দিয়েছি, কিন্তু মেসেজ দুটো এখনও চোখে ভাসছে। সকাল 8টা। আপু দরজা ধাক্কাচ্ছে। মিহু ওঠ, নাস্তা করবি না? চোখে পানি নিয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখলাম। কালকের দাগগুলো আঁচল আর ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করলাম। নীল শাড়িটা ভাঁজ করে আলমারির একদম নিচে রেখে দিলাম। আর পরব না। নাস্তার টেবিলে সবাই আছে, মা, আপু আর রুদ্র ভাইয়া। উনি স্বাভাবিক, যেন কাল রাতে কিছুই হয়নি। পেপার পড়ছে আর চা খাচ্ছে, একবারও আমার দিকে তাকালো না। আপু বলল, মিহু, কাল কেমন লাগলো পার্টি? আমি জোর করে হাসলাম, ভালো। ঠিক তখনই রুদ্র ভাইয়া মুখ তুলে তাকালো। চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল। ওর চোখে কোনো অনুশোচনা নেই, শুধু একটা শীতল ওয়ার্নিং, যেন বলছে, চুপ থাকো। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। ভাত গলা দিয়ে নামছে না। নাস্তা শেষে আমি রুমে চলে আসছিলাম, পেছন থেকে গম্ভীর গলা, মিহু, 1 মিনিট। আমি থমকে দাঁড়ালাম, পা কাঁপছে। রুদ্র ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। আপু কিচেনে, কেউ নেই আশেপাশে। ফিসফিস করে বলল, স্মার্ট মেয়ে, কালকে ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করো প্লিজ। ওটা তোমার জন্য ভালো, আর আমার জন্যও। আর হ্যাঁ, নেক্সট টাইম এমনভাবে সাজগোজ করে কোথাও যাবে না, কথাটা মাথায় রেখো। বলেই চলে গেল। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। বুঝে গেলাম উনি সরি বলবেন না, নিজের ভুলটা স্বীকারও করবেন না। আর আমি যে কোনোভাবে এই ঘটনা থেকে বেরোতেই পারছিলাম না। মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, রুদ্র ভাইয়া আমার সাথে এমনটা কেন করলো? সন্ধ্যায় আপু বলল, চল মিহু, বড় ফুপিদের বাড়ি যাব। রুদ্র ভাইয়াও যাবে। আমার গলা শুকিয়ে গেল। আপু আমি যাব না, মাথা ব্যথা। পাগলি, চল, সবাই আছে। গাড়িতে আবার একই সিচুয়েশন, রুদ্র ভাইয়ার সামনে, আমি আর আপু পেছনে। পুরো রাস্তা উনি একবারও পেছনে তাকাননি, শুধু ফোনে কাজ করছিলেন। পিসির বাড়িতে অনেকগুলো লোক, আমি এক কোণে চুপচাপ বসেছিলাম। হঠাৎ পাশে এসে বসলো রুদ্র ভাইয়া। আমি সরে যেতে চাইলাম। উনি ফিসফিস করে বললেন, পালাচ্ছিস কেন? আমি চুপ। উনি একটা ছোট্ট কাগজ আমার হাতে গুঁজে দিলেন, তারপর উঠে চলে গেলেন। আমি কাপা হাতে কাগজটা খুললাম। সরি, সেদিন রাগের মাথায় আমি ঠিক ছিলাম না। কাউকে বলিস না প্লিজ। আমি তোর ক্ষতি চাই না রু। আমার চোখে পানি চলে এলো। রাগ, ওনার রাগের শাস্তি আমি পেলাম। কিন্তু সরি তো বলেছে, তার মানে উনি খারাপ না। বাড়ি ফেরার পথে আপু ঘুমিয়ে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম, যে মানুষটা আমাকে কাঁদালো সেই মানুষটাই আবার সরি বলেছে। এটা কি প্রেম, নাকি শুধুই অপরাধবোধ? সেই ছোট্ট কাগজটা আমি বালিশের নিচে রেখে দিয়েছি। সরি শব্দটা 3 অক্ষরে, কিন্তু আমার দুরাতের ঘুম কেড়ে নিয়েছে।
পরের দিন কলেজ, মন দিতে পারছিলাম না। বারবার মনে পড়ছে কাগজের লেখাটা। বিকেলে বাড়ি ফিরে দেখি রুদ্র ভাইয়া ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে দেখেই চোখ সরিয়ে নিল। আগের মতোই গম্ভীর। আপু বলল, মিহু যা, ফ্রেশ হয়ে আয়, চা খাবি? আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। রাতে খাবার টেবিলে সবাই, রুদ্র ভাইয়াও। কেউ কারো সাথে কথা বলছে না। থমথমে পরিবেশ। হঠাৎ রুদ্র ভাইয়ার ফোন বেজে উঠল। উনি উঠে বারান্দায় গেলেন কথা বলতে। 5 মিনিট পর ফিরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, তোর সাথে 2 মিনিট কথা আছে, ছাদে আয়। বলেই চলে গেলেন। আমার হাত পা আবার ঠান্ডা। আপু জিজ্ঞাসা করলো, কি বলল? কিছু না বলে আমিও উঠে গেলাম। ছাদের অন্ধকারে শুধু একটা টিউব লাইট। উনি রেলিং ধরে দাঁড়িয়েছিলেন। আমি দূরে দাঁড়ালাম। কি বলবেন? উনি ঘুরে তাকালেন, চোখে ক্লান্তি। মিহু, কালকের ঘটনার কথা কি তুমি কাউকে বলেছ? আমি মাথা নাড়ালাম। না। গুড। একটু থেমে বললেন, দেখো মিহু, যা হয়েছে আমি চাইনি, কিন্তু হয়ে গেছে। এখন চুপ থাকাটাই দুজনের জন্য ভালো। আপনি ভয় দেখাচ্ছেন? আমার গলা কেঁপে উঠল। উনি হেসে ফেললেন। তেতো হাসি। ভয়? আমি ভয় দেখালে তুই এখানে এখনো দাঁড়িয়ে থাকতে পারতি না। এক পা এগিয়ে এলেন। আমি শুধু চাই তুই নর্মাল থাক, পড়াশোনা কর, আর আমাকে এড়িয়ে চলিস না, তাহলে সবাই সন্দেহ করবে। বলে নেমে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম। মানুষটা কি চায়? শাস্তি দেবে, আবার সরিও বলবে। কাছে ডাকবে, আবার দূরে সরিয়ে দেবে। পরদিন সকালটা কেমন যেন ভার হয়েছিল। বাড়ির বাতাসও নীরবতা। নাস্তার টেবিলে রুদ্র ভাইয়া চুপচাপ খেয়ে অফিসে চলে গেলেন। একবারও আমার দিকে তাকালেন না। আপু ব্রু কুঁচকে বলল, কি হয়েছে তোদের? কাল থেকে দুজনেই চুপচাপ। আমি জোর করে হাসলাম। কিছু না আপু, এক্সামের প্রেশার, কলেজে গিয়েও শান্তি নেই। খাতার উপরে শুধু সরি শব্দটাই লিখে যাচ্ছে অজান্তেই। স্যার পড়াচ্ছে, বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার কানে কিছুই ঢুকছে না। বিকেলে বাড়ি ফিরে শুনি রুদ্র ভাইয়া কাল সকালে 3 দিনের জন্য ঢাকা যাচ্ছে, অফিসের কাজ। খবরটা শুনে বুকের ভেতর ধক করে উঠল। কষ্ট দিয়েছে উনি, তবুও ওনাকে সারা বাড়িটা ফাঁকা লাগবে ভেবে খারাপ লাগছে কেন। রাতে খাবার টেবিলে উনি সবাইকে বললেন, মা, আমি কাল সকালে ঢাকা যাচ্ছি, 3 দিন পর ফিরবো। একবার চোখ তুলে আমার দিকে তাকালেন। আমিও তাকালাম। তারপর দুজনেই চোখ নামিয়ে নিলাম। রাত 1টা। ফোন হাতে নিয়ে বসে আছি। নতুন কোনো মেসেজ নেই। হঠাৎ টুং, রুহ মেসেজ, ঢাকা পৌঁছে গেছি, সাবধানে থাকিস। ব্যাস, আর কিছু না। না সরি, না কাগজ, না অভিমান। উনি চলে গেলেন 3 দিনের জন্য। আর আমি বুঝতে পারলাম বাড়িটা হঠাৎ করেই অনেক বেশি নীরব হয়ে গেছে। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সকালে নাস্তার সময় আপু বলল, রুদ্র ফোন দিছিল? বলল কাজে ব্যস্ত। আমি মাথা নেড়ে রুটি ছেড়লাম। জিজ্ঞাসা করলাম না কেমন আছে, কিন্তু রাত 10টা পর্যন্ত ফোন হাতে নিয়ে বসেছিলাম। কোনো মেসেজ আসেনি। সাবধানে থাকিস, এইটুকুই। এর বেশি কিছু আশা করাও তো ভুল। দ্বিতীয় দিন। আজ কলেজে মন বসছে না। খাতার কোনায় শুধু আঁকিবুকি করছি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আপু রুদ্র ভাইয়ার রুম গোছাচ্ছে। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আপু বলল, আয় হেল্প কর। আমি চুপচাপ ওনার বই, ল্যাপটপ গুছিয়ে রাখলাম। টেবিলের ওপর ওনার অনেকগুলো ডায়েরি আছে। একটা ডায়েরি হাতে নিয়ে খুলে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু খুলে দেখি নাই। ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। রাতে আবার একটা মেসেজ, রু, কাল ফিরছি। শুধু 3টা শব্দ, কিন্তু কেন জানি ঘুমটা ভালো হলো। রুদ্র ভাইয়া ফেরার 2 দিন পর সকালে মা ফোন দিল, রুহ মা, কবে আসবি? বাড়িটা ফাঁকা লাগছে। ফোন রেখে বুকের ভেতর মোচড় দিল। হ্যাঁ, আমারও তো নিজের বাড়ি আছে, নিজের রুম আছে। আপুর এখানে 2 মাস হয়ে গেল। রাতে আপুকে সাহস করে বললাম, আপু, আমি কাল বাড়ি যাব। আপু চুপ করে রইল। তারপর বলল, থাক না আর কয়েকটা দিন। আমি বললাম, না আপু, আর কতদিন থাকবো? অনেক দিন তো আসা হলো। তাছাড়া মা কল দিয়েছিল, বাড়ি যাওয়ার জন্য বলছে। খাওয়ার সময় রুদ্র ভাইয়া কিছু বললেন না, শুধু একবার চোখ তুলে তাকালেন। কিছু বললেন না।
পরদিন সকাল, ব্যাগ গোছাচ্ছি, আপু এসে জড়িয়ে ধরে বলল, তুই চলে যাচ্ছিস, মনটা অনেক খারাপ লাগছে। এ কটা দিন আমাদের বাড়িতে ছিলি, আমার অনেক ভালো লাগছিল রে। আমি আপুকে বললাম, আপু মন খারাপ করো না, আমি আবার তো আসবো, যখন বলবা তখন চলে আসবো বলে আমি হাসলাম, আপুও হাসলো। বের হওয়ার সময় রুদ্র ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, আমাকে দেখে থেমে গেলেন। চলে যাচ্ছ? গলাটা স্বাভাবিক। হ্যাঁ ভাইয়া। আমার গলাও স্বাভাবিক। উনি মাথা নাড়লেন, সাবধানে যেও, ব্যাস, আর কিছু না। 3 দিনের নীরবতা, ঢাকার মেসেজ, কাগজ, সরি, সব কিছুর দাম নেই। রিকশায় উঠে পেছনে তাকালাম, উনি দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে পানি আসছিল, আটকে রাখলাম। নিজের বাড়িতে ফিরছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা ফেলে আসলাম। নিজের রুম, নিজের বিছানা, কিন্তু ঘুম আসছে না। রাত 1টা, ফোনে কোনো মেসেজ নেই। আপুর বাড়ির গ্রুপে আপু ছবি দিল, রাতের খাবার, রুদ্র ভাইয়া আসে, সবাই হাসছে। আমি ছবিটা জুম করে দেখলাম, উনি হাসছেন। আমি চলে আসার পরই কি সব নর্মাল হয়ে গেল? মা বলল, কী রে ঘুমাস না কেন? আমি বললাম, এমনি মা। বুঝতে দিলাম না আমার মন খারাপ। কিন্তু মন খারাপ কেন? আপুর বাড়ি নাকি ওনার নীরবতা? জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসি, আপুর বাড়িটা এখান থেকে অনেক দূর, আর উনি আরও দূরে। বাড়ি ফেরার 1 মাস হয়ে গেল। আমার রুম, আমার জানালা, সব আছে, শুধু মনটা আপুর বাড়িতেই রয়ে গেছে। গ্রুপে আপু ছবি দেয়, কালকের ছবিতে দেখলাম রুদ্র ভাইয়া আরশিকে নিয়ে বসে আছে, ক্যাপশন, ভাতিজির সাথে চাচ্চু। ছবিটা 3বার দেখলাম, লাইক দিলাম না। রাত 10টা, হঠাৎ আপুর মেসেজ, রুহি, আমরা কাল সকালে তোদের ওখানে যাচ্ছি। রুহি বলছে খালামণির বাসায় যাবে। তোর দুলাভাইকে বললাম আমাদের সাথে যেতে, সে যাবে না, তার নাকি অফিস অনেক কাজ। রুদ্রকে নিয়ে যেতে বলল। বুক ধক করে উঠল। রুদ্র ভাইয়া আসবে? সকাল 10টা 30, কলিং বেলের শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠল। মা দরজা খুলতেই আগে আরশির গলা, খালামণি, খালামণি, তারপর আপুর হাসি, কিরে রুহি, কই তুই? আমি রুম থেকে বের হয়ে আসলাম। ড্রয়িং রুমে 3জন, আপু, আরশি আর রুদ্র ভাইয়া। উনি সোফায় বসে ফোনে কি যেন দেখছিলেন। আমার আশা টের পেয়ে মাথা তুললেন। চোখাচোখি হলো 2 সেকেন্ড। আপু এসে জড়িয়ে তারপর ধরল। উনি আবার ফোনে, কেমন আছিস তুই? ভালো আপু, তোমরা? গলাটা যতটা পারি স্বাভাবিক রাখলাম। আমরা ভালো। আরশি তো সারাদিন খালামুনি খালামুনি করে। আরশি ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিল। আমি হেসে মাথায় হাত বুলালাম, তোমার জন্য। থ্যাংক ইউ সোনা। এই পুরোটা সময় ভাইয়া একটা কথাও বললেন না, শুধু একবার আরশি যখন চাচু পানি দাও বলল, উনি উঠে পানি দিলেন। দুপুরে খাওয়ার সময় টেবিলের সিট পড়ল অদ্ভুতভাবে। এক পাশে আপু আর আরশি, অন্য পাশে আমি আর রুদ্র ভাইয়া, মাঝখানে একটা চেয়ার ফাঁকা। মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছে। আপু বলল, রুদ্র মাংস নে। উনি নিলেন। তারপর চুপ। আরশি হঠাৎ বলল, চাচু, খালামণিকে মুরগির রানটা তার আগেই উনি আমার প্লেটে 1 পিস মুরগির রান তুলে দিলেন। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ। উনি খাওয়া শেষে আপু রান্নাঘরে, আরশি কার্টুন দেখছে, আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। 5 মিনিট পর পেছনে পায়ের শব্দ। ঘুরে তাকালাম না। বুঝেছি কে। উনি রেলিংয়ের ওপাশে এসে দাঁড়ালেন, দুজনেই সামনের দিকে তাকিয়ে। বাতাসে শুধু পাতার শব্দ। অনেকক্ষণ পর উনি বললেন, এক্সাম কেমন দিলি? আমি চমকালাম। 1 মাস উনি পকেটে হাত দিয়ে ভালো একটা ডায়েরি মিল্ক বের করলেন, রেলিংয়ের ওপারে রাখলেন। আরশির জন্য আনছিলাম, একটা রেখে দে। আমি চকলেটটার দিকে তাকালাম। আরশি রাগ করবে না, করবে না বলে উনি ভেতরে চলে গেলেন। বিকেল 5টায় ওরা চলে যাবে। বের হওয়ার আগে আরশি এসে জড়িয়ে ধরল, খালামণি, আবার কবে আসবা আমাদের বাসায়? তোমাদের বাসায় দেখি আবার কবে যাওয়া যায়? গালে একটা হুমি দিয়ে বললাম, তুই যখন বলবি তখন চলে আসব। আরশি খুশি হয়ে বলল, সত্যি খালামণি? আমি রুদ্র ভাইয়ার দিকে একবার তাকিয়ে বললাম। রুদ্র ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে জুতো পরছিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আসি তাহলে? ওরা চলে গেল।
দরজা বন্ধ করার পর এই তিনটা চকলেট নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিছু বুঝলাম না, বুঝতেও চাইলাম না। 3 ঘন্টা দেখার পর 3 মিনিট কথাও হয়নি। তবুও বাড়িটা এখন আগের চেয়ে বেশি নীরব লাগছে। ওরা চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাত 11টা। আমি বিছানায় শুয়ে সিলিং দেখছি। হাতের পাশে সেই ডেইরি মিল্কটা এখনও খুলিনি। ফোনের নোটিফিকেশন আসলো, আপুর মেসেজ, বাসায় পৌঁছেছি। আরশি ঘুমায় গেছে, রুদ্র ফ্রেশ হচ্ছে। তুই খাচ্ছিস? আমি হুম লিখে সেন্ড করলাম। রিপ্লাই আসলো না। 12টা 15, ঘুম আসছে না। উঠে বারান্দায় গেলাম। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো। হঠাৎ ফোন ভাইব্রেট। অচেনা নাম্বার না, রু নামে সেভ করা নাম্বার। বুকের ভেতর ধক। কল রিসিভ করলাম, কিন্তু কিছু বললাম না। ওপাশ থেকেও 3 সেকেন্ড নীরবতা। তারপর একটা শ্বাসের শব্দ। ঘুমাও নাই? রুদ্র ভাইয়ার গলা, নিচু, ক্লান্ত। আমার গলা শুকিয়ে গেল। না। আবার নীরবতা। শুধু ওপাশে ফ্যানের শব্দ আর আমার হার্টবিট। চকলেটটা খেয়েছো? উনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। না। কেন? ইচ্ছে হয়নি। ও। তারপর আবার চুপ। আমি বলতে চাইলাম, আপনি ঘুমান নাই কেন? বললাম না। উনিও কিছু বললেন না। 1 মিনিট পর উনি বললেন, আচ্ছা রাখি, ঘুমাবে না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। লাইন কেটে গেল। ফোনটা বুকের ওপর রেখে দিলাম। উনি নিজের থেকে ফোন দিলেন। 1 মিনিট 17 সেকেন্ড কথা হলো। এরই মধ্যে ভালো আছো? ও জিজ্ঞাসা করলেন না। তবুও রাত 12টায় একটা কল। এটা কি নীরব অভিমান নাকি নীরব টান? আমি বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে দেখি চকলেটের প্যাকেট খোলা। রাতে কখন খেয়ে ফেলেছি মনে নাই। আপু সকালে আবার মেসেজ দিল। রুদ্র বলল, রাতে তোরে ফোন দিছিল। কি বলল? আমি টাইপ করে ডিলিট করলাম। আবার টাইপ করলাম। শেষে লিখলাম, এমনি। ঘুমাইছি কিনা জিজ্ঞাসা করলো। সত্যিটা লিখলাম না। কিছু কথা নীরবই থাক। আপুর মেসেজের রিপ্লাই দেওয়ার পর আর কোনো কথা হয়নি। দুপুর পর্যন্ত ফোন সাইলেন্ট করে রাখছিলাম। বিকেল 4টা। আমার রুমে বসে নোট করছিলাম। হঠাৎ কলিং বেল। মা গিয়ে দরজা খুলল। ওই আপা আসেন। মায়ের বান্ধবী আসছে, সাথে তার মেয়ে তিশা, আমার বয়সী। তিশা এসে বলল, রুহি চল ছাদে যাই, বোর লাগতেছে। ছাদে গেলাম। তিশা গল্প করছে। আমি চুপ। ফোনে বারবার নোটিফিকেশন চেক করছি। কিছু নাই। রুহি তোর কি হয়েছে? মন খারাপ? তিশা জিজ্ঞাসা করলো। না, এমনি। সন্ধ্যা 7টা। আন্টিরা চলে গেল। রাত 9টা। খাওয়া শেষে রুমে আসলাম। আপুর কল আসলো, ভিডিও কল। রিসিভ করতেই দেখি আরশি কোলে। খালামণি দেখো, আমাকে নতুন জামা কিনে দিছে চাচ্চু। আপু পাশ থেকে বলল, হ্যাঁ, রুদ্র আজকে অফিস থেকে আসার সময় আনছে। ক্যামেরা ঘুরালো। সোফায় রুদ্র ভাইয়া বসা, ল্যাপটপে কাজ করছে। আমাদের দেখে শুধু একবার চোখ তুলে তাকালো। রুহি শুনছিস? কালকে রুদ্র তোরে কি বলছিল? আপু ফিসফিস করে বলল। আমি তাড়াতাড়ি বললাম, কিছু না আপু, ঘুমের কথা। ও আচ্ছা রাখি। আরশি ঘুমাবে। কল কেটে গেল। রাত 1টা 10। আমি ঘুমাতে যাব ঠিক তখনই ফোনের মেসেজ। রুহ বুক কেঁপে উঠল। মেসেজ, কালকে ক্লাস আছে? আমি 5 মিনিট পর রিপ্লাই দিলাম, হ্যাঁ। সেন্ড করলাম। রিপ্লাই নাই। 10 মিনিট পর আবার মেসেজ, 5 মিনিট হয়ে গেছে, এখনও ঘুমাও নাই কেন? আর রাত জাগতে হবে না, এখন ঘুমাও। আমি লিখলাম, আপনি ঘুমান। উনি সেন্ড করলেন, কিন্তু রিপ্লাই দিলেন না। আর মেসেজ আসলো না। আমি ফোনের ডাটা অফ করে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল 8টায়। ফোন হাতে নিয়ে দেখি একটা মেসেজ, রাত 1টা 25-এ। ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। আমি মেসেজটা 4বার পড়লাম। ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। ক্লাসে সারাদিন মন বসে নাই। বিকেলে বাসায় এসে আপুর গ্রুপে ছবি দেখলাম, আরশি আর রুদ্র ভাইয়ার পার্কে। ক্যাপশন, চাচ্চু আর ভাতিজি বিকেলে পার্কে। আমি লাইক দিলাম না, কমেন্টও করলাম না। রাত 10টা। আবার মেসেজ, রু খাইছো? আপনি? ব্যাস, আবার শেষ। এই যে 2 লাইন কথা,
এই যে রাত 12টার পর তুমি ডাক, এই যে না বলা কথা, এগুলোই এখন আমার সারাদিনের অক্সিজেন। কিন্তু যত কথা বাড়ে নীরবতা তত বাড়ে। বুঝি না উনি কাছে আসতে চান নাকি দূরে সরিয়ে দিতে চান। বৃহস্পতিবার সকাল, আমার কলেজের ফার্স্ট ইয়ারের ওয়েলকাম প্রোগ্রাম। নীল জামা, হালকা কাজল, চুলগুলো ছেড়ে রেখেছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একটু পর্যবেক্ষণ করলাম। আমাকে সুন্দর লাগছে না খারাপ লাগছে? না, খুব একটা খারাপ লাগে না, বেশ সুন্দর দেখাচ্ছে। মনটা কেমন যেন করছিল। বাসা থেকে বের হওয়ার আগে আপুকে মেসেজ দিলাম, আপু আজ কলেজে প্রোগ্রাম। আপু সেন্ড করলো, রিপ্লাই দিল না। কলেজে গিয়ে দেখি পুরো ক্যাম্পাস সাজানো, গান নাচ হইচই। প্রোগ্রামের মাঝে রাফি এলো, আমার ডিপার্টমেন্টেরই। রুহি, তোমাকে আজ দারুণ লাগতেছে, বিকেলে কফি খাবা? আমি হেসে এড়িয়ে গেলাম। পরে ভাইয়া। ঠিক তখনই ফোন বাজলো। স্ক্রিনে রু, রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর গলা, আজ কলেজে প্রোগ্রাম, আমাকে আগে বলনি কেন? আমার কলিজা কেঁপে উঠল। আপুকে বলছিলাম, ভাবলাম আপনাকেও। আর এত সেজেগুজে গেছো কেন? গলায় রাগ না, কিন্তু কেমন যেন অভিমান। আমি চুপ। কি বলবো? আচ্ছা রাখো, বলে লাইন কেটে দিল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিকেল 5টা। প্রোগ্রাম শেষে গলির মুখে আসতেই দেখি একটা বাইক দাঁড়ানো। হেলমেট পরা মানুষটা পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই ঘুরে তাকালো। রুদ্র ভাইয়া। আমি দাঁড়িয়ে গেলাম। আপনি? ওঠো। কেন? বাসা তো 10 মিনিট, বলছি উঠতে। ওনার চোখ মুখ শক্ত। আমি আর কিছু বললাম না, চুপচাপ পেছনে বসলাম। পুরো রাস্তা বাতাসে শুধু বাইকের শব্দ। বাসার সামনে এসে বাইক থামিয়ে হেলমেট খুললেন, আমাকে নামিয়ে দিলেন। আমি নিজেই বাসার দিকে যেতে নিলে ভাই আমার হাত চেপে ধরে বলল, ওই ছেলেটা কে ছিল কলেজে? ক্লাসমেট। কফি খেতে বলছিল শুনলাম। আমি না করে দিছি। রুদ্র, না করে দিয়েছে? ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলতে খুব ভালোই লাগছিল, তাই না? এরপর থেকে আমি যেন কোনো ছেলের সাথে তোমাকে কথা বলতে না দেখি। আর কলেজের প্রোগ্রামে এত সেজেগুজে যাবার দরকার নেই, মনে থাকবে? আমি মাথা নিচু করে বললাম। ভাইয়া আমার হাতে ব্যথা লাগছে, এবার আমার হাতটা ছাড়েন। উনি আর কিছু না বলে আমার হাতটা ছেড়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন। রাত 12টা। আপুর কল। রুহি, রুদ্র বাসায় এসেছে থেকে কারো সাথে কথা বলতেছে না, খাবারও খায় নাই, কি হয়েছে বলেও নাই। আমার গলা শুকিয়ে গেল। আমি আমি জানি না আপু। রাত 1টা 10। মেসেজ, রু, খাইছো? না। কেন? খিদা নাই। সিন। কোনো রিপ্লাই নাই। 10 মিনিট পর আবার, আমার জন্য খিদা নাই নাকি ওই ছেলের জন্য? আমি সাথে টাইপ করলাম, এসব কি বলতেছেন? ডিলিট করে দিলাম, সেন্ড করলাম না। সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ, রাত 2টা 30-এর। সকালের নাস্তা করে কলেজে যাবা? আর হ্যাঁ, নীল জামাই ভালো লাগছিল। আমি মেসেজটা পড়ে 10 মিনিট বসে রইলাম। রাগ দেখায়, কেয়ারও করে, ধমক দেয়, আবার প্রশংসাও করে। এই মানুষটাকে বুঝি না। শুধু বুঝি উনি রেগে গেলে আমার কলিজা কেঁপে ওঠে, আর কেয়ার করলে দম বন্ধ হয়ে আসে। রাতের ওই মেসেজের পর থেকে 2 দিন কথা নাই, শুধু আপুর গ্রুপের ছবি। আরশি আপু, দুলাভাই, রুদ্র ভাইয়া। আমি নিজেকে বিজি রাখার চেষ্টা করছি। সামনে এক্সাম। রবিবার। কলেজ থেকে বের হয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। গেটের সামনে রাফি দাঁড়ানো। রুহি, ওয়েট। কি হয়েছে? সেদিন কফি খেতে যেতে বললাম আমার সাথে, গেলে না? কিছু যদি মনে না করো, আজ একসাথে কফি খাই। না রাফি, আমার কাজ আছে। ও আমার সামনে এসে দাঁড়ালো। 5 মিনিট কথা বললে কি হয়? তোমাকে আমার ভালো লাগে। আমি পাশ কাটিয়ে যাব, ঠিক তখনই, এখানে কি হচ্ছে? চেনা গলা। বুকের ভেতরটা ধক করে উঠল। পেছনে ঘুরে দেখি রুদ্র ভাইয়া। কালো শার্ট, হাতে হেলমেট, মুখটা পাথরের মতো শক্ত। রাফি আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি কে? উনি আমার দিকে তাকালেন একবার, তারপর রাফির দিকে। ওর গার্ডিয়ান। কোনো সমস্যা? রাফি চুপ হয়ে গেল। না। মানে কি এমন কথা বলছিলাম, কথা শেষ। তাহলে যাও। গলাটা এত ঠান্ডা যে আমারও ভয় লাগলো। রাফি দ্রুত চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
উনি 10 সেকেন্ড চুপ থেকে বললেন, বাসায় যাও। আপনি এখানে কেন? রাস্তায় দাঁড়ায় থাকবা না, ওঠো। আমি বাইকে উঠলাম। পুরো রাস্তা কেউ কথা বলল না। বাসার সামনে এসে উনি বললেন, এরপর থেকে কলেজ ছুটি হলে আমাকে কল দিবা, আমি নিয়ে আসবো। লাগবে না, আমি একা যেতে পারি। পারো, কিন্তু আমি দেব না। উনি চলে গেলেন। রাত 1টা। আপুর মেসেজ, রুহি, রুদ্র আজকে অফিস কামাই দিয়ে তোর কলেজের সামনে গেছিল কেন? কি হইছে? আমি রিপ্লাই দিলাম না। রাত 12টা 20। রু থেকে মেসেজ, ঘুমাও নাই? না। ওই ছেলের সাথে কি কথা হচ্ছিল? কিছু না, মিথ্যা বলো না, আমি সব শুনেছি। আমি টাইপ করলাম, তাহলে জিজ্ঞেস করলেন কেন? ডিলেট। শেষে লিখলাম, ঘুমান। উনি সিন করলেন, রিপ্লাই নাই। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি রুদ্র ভাইয়ার স্ট্যাটাস, রুদ্র ভাইয়ার ছবি, ক্যাপশন, কিছু মানুষের রাগের পেছনেও ভালোবাসা লুকিয়ে থাকে। আমি বুঝলাম উনি রাগ করেন, আবার টেনশনও করেন। আর টেনশন করেন কারণ, থাক, ওই কথাটা ভাববো না। বিকেলে কলেজ থেকে বের হয়ে দেখি গেটে বাইক। উনি হেলমেট হেলান দিয়ে দাঁড়ানো। আমাকে দেখে শুধু বললেন, ওঠো। আমি উঠলাম। ওই 3 দিনে 3 মিনিটও কথা হয়নি, তবুও রোজ আমাকে নিতে আসে। এটার নাম কি? দায়িত্ব, নাকি অন্য কিছু? আমি জানি না। শুধু জানি বাইকের পেছনে বসলে আর ভয় লাগে না। সোমবারের পর থেকে কথা বন্ধ। শুধু রোজ বিকেল 5টায় কলেজ গেটে একটা কালো বাইক। উনি দাঁড়িয়ে থাকেন, আমি গিয়ে উঠি। বাসার সামনে নেমে যাই। 3 দিনে 3টা শব্দও হয়নি। আপু গ্রুপে ছবি দেয়, আরশি, রুদ্র ভাইয়া, দুলাভাই, ক্যাপশন, ফ্যামিলি টাইম। আমি ছবি সেভ করি, লাইক দেই না। বুধবার রাত, এক্সামের টেনশনে ঘুম আসতেছে না। রাত 12টা 30। ফোনে মেসেজ, রুহ। বুকটা কেঁপে উঠল। 3 দিন পর। ঘুমাও নাই? না। এক্সাম, টেনশন করো না, পারবা। হুম। আবার 2 দিন চুপ। শুক্রবার, এক্সাম শেষে বের হয়ে দেখি গেটে বাইক নাই। আমার বুকের ভেতরটা খালি খালি লাগলো। অভ্যাস হয়ে গেছে তো। বাসায় একা ফিরলাম। রাত 10টা। আপুর কল, রুহি, রুদ্র কাল থেকে বাসায় নাই, অফিসেও যায় নাই। ফোন অফ, কোথায় গেছে কেউ জানে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি বলো আপু, তুই কিছু জানিস? না আপু। কল কেটে দিয়ে আমি রুহ নাম্বারে 10বার কল দিলাম, বন্ধ। সারা রাত ঘুমাই নাই। শনিবার সকাল 1টা, কলিং বেল। মা দরজা খুলে বলল, কে? ও রুদ্র বাবা, কোথায় ছিলা তুমি? সবাই টেনশন করতেছে। আমি রুম থেকে দৌড়ে বের হলাম। উনি দাঁড়ানো, 2 দিনের না কাটা দাড়ি, চোখ লাল, শার্টটা এলোমেলো। আমাকে দেখে কিছু বললেন না, শুধু মাকে বললেন, আন্টি রুহিকে একটু বাইরে নিয়ে যাব, কথা আছে। মা অবাক হয়ে বলল, আচ্ছা। আমি চুপচাপ বাইকে উঠলাম। নদীর পাড়ে এসে বাইক থামালেন। দুজনেই চুপ। 5 মিনিট পর উনি বললেন, কোথাও যাই নাই, জাস্ট একা থাকতে ইচ্ছে করছিল। কেন? কারণ তোমাকে সহ্য করতে পারতেছি না, আবার ছাড়তেও পারতেছি না। আমার কলিজা কেঁপে উঠল। মানে? মানে তুমি রাফির সাথে কথা বলো, সেজে গুজে কলেজে যাও। আমার রাগ হয়, খুব রাগ। আমি তো চুপ। উনি ধমক দিয়ে বললেন, তারপর গলা নরম করে বললেন, আবার তুমি একদিন বাইকে না আসলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তাহলে এমন করেন কেন? জানি না রুহি, আমি নিজেও বুঝি না আমি কি চাই। উনি প্রথমবার আমার নাম ধরলেন, রুহি। বাতাসে উনার কথাটা ঘুরপাক খাচ্ছিল। বাসায় যাবা? উনি জিজ্ঞাসা করলেন। হুম। ফেরার পথে উনি হঠাৎ করে বললেন, কাল থেকে আমি আর নিতে আসবো না। কেন? কারণ এভাবে আর পারবো না। বাসার সামনে এসে উনি চলে গেলেন। পেছন ফিরে তাকালেন না। রাত 1টা। মেসেজ আসলো না। 2টা, আসলো না। 3টা, আসলো না। আমি বুঝলাম উনি সত্যি সত্যি দূরে সরে যাচ্ছেন। কিন্তু কেন? রাগের জন্য, নাকি ভালোবাসার জন্য? আমি জানি না। শুধু জানি বাইকটা চলে যাওয়ার পর রাস্তাটা আজ অনেক বেশি ফাঁকা লাগছিল। সকাল 7টা। ঘুম ভাঙলো ফোনের নোটিফিকেশনে। ভাবলাম ওনার মেসেজ। স্ক্রিন অন করলাম। ফ্লেক্সির অফার। সারাদিনে আর কোনো নোটিফিকেশন আসলো না, কল আসলো না। বিকেল 5টা। টিউশন থেকে ফেরার সময় অটো নিলাম না, হেঁটে আসলাম।
ওই মোড়টা পার হওয়ার সময় বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। বাইকটা নাই, মানুষটাও নাই। রাত 10টা। আপু জিজ্ঞাসা করলো, রুদ্র ভাইয়া ফোন দেয় নাই? আমি হাসলাম, বললাম না, ব্যস্ত হয়তো। আসলে গলা ধরে যাচ্ছিল। রাত 11টা। ছাদে গেলাম। আকাশে চাঁদ ছিল না, শুধু অন্ধকার। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছ থেকেও হঠাৎ অনেক দূরে চলে গেছে, আর আমি তাকে আটকাতেও পারবো না। ফোনের স্ক্রিনে ওনার নাম্বারটা সেভ করা। আঙুল গেল, কেটে গেল। অভিমান না, ভয়। যদি ধরে, যদি না ধরে। তাই কল দিলাম না, শুধু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। আর ভাবলাম, মানুষ কি সত্যি এত সহজে দূরে সরে যেতে পারে? 3 দিন হয়ে গেল, একটা মেসেজ নাই, একটা কল নাই। টিউশন থেকে আসার সময় ওই মোড়ে আর বাইক দাঁড়ায় না। চতুর্থ দিন রাতে জ্বর আসলো, 102। সারা শরীর কাঁপতেছিল। মা সারা রাত মাথায় জলপট্টি দিল। সকাল 10টা। কলিং বেল বাজলো। মা দরজা খুলে দেখে রুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে ফলের ব্যাগ আর ওষুধের প্যাকেট। চোখ লাল, মনে হয় রাতে ঘুমায় নাই। মা বলল, কি হয়েছে বাবা? বাসার সবাই ভালো আছে? উনি আসতে বলল। কাল রাতে ভাবি বলেছিল রুহির জ্বর, তাই ঔষধ আর এগুলো পাঠালো। আমি বিছানায় শুয়েছিলাম, জ্বরের ঘোরে সব ঝাপসা লাগছিল। উনি কাছে এসে কপালে হাত দিল, ধরা গলায় বলল, এত জ্বর আর আমাকে জানালে না? আমি ফিসফিস করে বললাম, আপনি তো 3 দিন ধরে কথা বলেন না। উনি চুপ করে গেল। তারপর টেবিলে ঔষধ রেখে বলল, সময় মতো খেয়েও। যাওয়ার সময় দরজার কাছে গিয়ে থেমে গেল। পেছন ফিরে খুব আস্তে বলল, সাবধানে থেকো। আর আমি বুঝলাম, অভিমান করেও মানুষটা দূরে থাকতে পারে না। একটু পরে দেখি রুদ্র ভাই আমার রুমে, সাথে মাও ঢুকছে। রুদ্র, তোমাকে এখন যেতে দেব না, কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবে। এখন একটু রুহির পাশে বসে থাকো। ওষুধ খাওয়ার পর জ্বর একটু কমছে। মা রান্নাঘরে গেল। রুমে আমি আর উনি। রুদ্র চুপচাপ চেয়ারে বসে আছে। আমি দেয়ালের দিকে তাকিয়ে আছি। কারো মুখে কথা নাই, শুধু ফ্যানের শব্দ। 5 মিনিট পর উনি উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আমার টেবিলের দিকে তাকালো। সেখানে আমার ডায়েরিটা খোলা ছিল। হঠাৎ করে খুব আস্তে বলল, তোর লেখাগুলো সুন্দর, বিশেষ করে যেগুলো তুই কাউকে দেখাস না। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। উনি চোখ সরায় নিল। তারপর দরজার কাছে গিয়ে থেমে বলল, জ্বর কমলে একদিন বলিস। ওই ফাঁকা রাস্তাটার কথা বলে বের হয়ে গেল। আমি 1 মিনিট বোকার মতো বসে রইলাম। ফাঁকা রাস্তা? কোন ফাঁকা রাস্তা? আমি তো কিছু লিখি নাই ডায়েরিতে, কিন্তু বুকের ভেতর কেমন যেন করতেছিল। উনি কিভাবে জানলো? উনি চলে যাওয়ার পর 1 ঘন্টা আমি ওই একটা লাইনের কথা ভাবলাম। জ্বর কমলে একদিন বলিস। ওই ফাঁকা রাস্তাটার কথা। কোন ফাঁকা রাস্তা? আমার ডায়েরিতে তো কিছুই লেখা নাই। আমি নিজেই তো জানি না। বিকেল 4টা। জ্বর সেরে গেছে। শরীর দুর্বল, কিন্তু মাথা পরিষ্কার। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতা, দ্বিতীয় পাতা, সব ফাঁকা। শেষের পাতায় একটা লাইন। কালি একটু লেপ্টে গেছে, মনে হয় পানি পড়ছিল। আজ রাস্তাটা অনেক ফাঁকা লাগছিল। বাইকটা চলে যাওয়ার পর আমার হাত কাঁপলো। এটা তো আমি কাল রাতে লিখছিলাম, জ্বরের ঘোরে। মনে নাই। কিন্তু উনি কিভাবে জানলো? উনি কি আমার ডায়েরি পড়ছেন? না, উনি তো শুধু একবার তাকিয়েছিল। তাহলে? সন্ধ্যা 7টা। মা বলল, তোকে ফোন দিচ্ছিল, বলল তোর খবর নিতে। আমি চুপ করে রইলাম। রাত 10টা। ছাদে গেলাম। আজ আকাশে চাঁদ আছে। ওই মোড়টার দিকে তাকালাম। ওখানে আজও বাইক নাই। হঠাৎ বুঝলাম, উনি হয়তো আমাকে দেখে না। উনি আমার না বলা কথাগুলো দেখে। আমি যে রাতে ঘুমাই না, আমি যে ওই মোড়ে দাঁড়ায় থাকি, আমি যে ডায়েরিতে লিখি আবার ছিঁড়ে ফেলি। উনি সব বোঝে, কিন্তু কিছু বলে না। কারণ বললে যদি আমি দূরে সরে যাই। রাত 12টা। ফোনে একটা মেসেজ আসলো, অচেনা নাম্বার না, ওনার নাম্বার। 3 দিন পর। জ্বর ভালো হয়েছে? আর হ্যাঁ, রাস্তা সব সময় ফাঁকা থাকে না, কেউ চাইলে আবার ভরে যায়। মেসেজটা পড়ে আমি অনেকক্ষণ তাকাইছিলাম। উনি কি আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন, নাকি আমি বেশি ভাবতেছি? ফোনটা বুকের কাছে চেপে ধরলাম। উত্তর দিলাম না, কারণ উত্তর দিলে
যদি এই নীরবতাটাও শেষ হয়ে যায়। ক্লাস শেষ, বের হয়ে দেখি আকাশ কালো, জোরে বৃষ্টি নামছে, সবার হাতে ছাতা, আমার নাই। গেটের কাছে দাঁড়াই আছি, ভিজে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে একটা বাইকের শব্দ, ঘুরে দেখি রুদ্র, হেলমেট নাই, শার্ট ভিজে গেছে, হাতে একটা ছাতা। উনি কিছু বলল না, শুধু বাইক থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো, ছাতাটা আমার মাথার উপর ধরলো। আমি বললাম, আপনি এখানে? তুমি এভাবে দাঁড়িয়ে ভিজছো কেন? ছাতা নিয়ে আসতে পারো না? ছাতা আনতে মনে নেই, আপনি ভিজে যাচ্ছেন। সমস্যা নাই। 5 মিনিট দুজন চুপচাপ দাঁড়ায় রইলাম। বৃষ্টি পড়তেছে, আশেপাশে সবাই ছুটতেছে, শুধু আমরা দুজনই। উনি হঠাৎ খুব আস্তে বলল, 3 দিন দূরে ছিলাম, ভাবছিলাম তোমাকে ছাড়া ভালো থাকবো, থাকতে পারলাম কই। আমি মাথা নিচু করে ফেললাম। উনি ছাতার বাটটা আমার হাতে দিয়ে দিল। বাসায় যাও, আর ভিজো না, বলে সে ভিজতে ভিজতে বাইক নিয়ে চলে গেল। আর আমি ছাতা হাতে দাঁড়াই, ভাবলাম মানুষ অভিমান করেও কিভাবে এত কেয়ার করে। ছাতাটা নিয়ে বাসায় ফিরলাম, ভিজি নাই, কিন্তু ভেতরটা বৃষ্টির মতো ভিজে গেছে। ছাতাটা খাটের পাশে রাখলাম, নীল রং, বাটের কাছে একটা ছোট্ট দাগ, ওনার হাতের ঘামের দাগ হয়তো। রাতে ঘুম আসলো না, ফোনে ওনার মেসেজটা আবার পড়লাম। রাস্তার সময় ফাঁকা থাকে না, কেউ চাইলে আবার ভরে যায়। উনি কি বোঝাতে চাইলো, নাকি আমি নিজেই নিজেকে মিথ্যা আশা দিচ্ছি? পরের দিন রবিবার, জ্বর পুরো সেরে গেছে, কিন্তু শরীরে শক্তি নাই। আপু বলল, চল বাইরে যাই, মন ভালো হবে। আমি না করলাম। বিকাল 5টা, অজান্তেই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ওই মোড়টাকে দেখা যায় ওখান থেকে। বাইক নাই, আমি জানতাম থাকবে না, তবুও বুকটা খালি লাগলো। রাত 11টা, ফোনে নোটিফিকেশন, ওনার নাম্বার। কাল কলেজ যাবা? আমি 5 মিনিট তাকায় রইলাম, তারপর রিপ্লাই দিলাম, হুম। সিন। আর কিছু না। সোমবার, কলেজ গেটে বাইক নাই, আমি একাই ক্লাসে গেলাম। বন্ধুরা জিজ্ঞাসা করলো, রুদ্র ভাইয়া কই? আমি বললাম, জানি না। ক্লাস শেষে বের হয়ে দেখি বৃষ্টি নাই, কিন্তু আকাশে মেঘ। হাঁটতে হাঁটতে ওই মোড়ে আসলাম। দূর থেকে দেখি একটা কালো বাইক, বুক ধক করে উঠল। কাছে গিয়ে দেখি উনি, হেলমেট হাতে, সিগারেট ধরাবে ধরাবে করতেছে, কিন্তু ধরাই নাই। আমাকে দেখে কিছু বলল না, শুধু বাইকের পেছনটা একটু ঝাঁকালো, মানে ওঠো। আমি উঠলাম। পুরো রাস্তা কেউ কথা বললাম না। বাসার সামনে নামার পর উনি বলল, কাল থেকে অটোতে যেও। আমি বললাম, কেন? উনি বলল, এভাবে আর পারতেছি না। কি পারতেছেন না? উনি চুপ, তারপর খুব আস্তে বলল, তোমার পাশে বসে। কিছু না বলে থাকতে পারতেছি না, আবার বলে ফেলল, তুমি দূরে সরে যাবা? এই ভয়ে থাকতেও পারতেছি না। আমার চোখের পানি চলে আসলো। তাহলে কি করবেন? উনি হাসলেন, সেই কষ্টের হাসি। জানি না রুহি, আমি খুব দুর্বল, বলেই বাইক ঘোরায় চলে গেল। আর আমি বুঝলাম, উনি পালাচ্ছেন না, উনি ভয় পাচ্ছে। রাত 1টা, ফোনে আবার মেসেজ, কাল কলেজের পর নদীর পাড়ে আসবা? 5 মিনিট, শুধু 5 মিনিট, কথা আছে জরুরি। মেসেজটা পড়ে আমি অনেকক্ষণ বসে রইলাম। যাব, যাব না। গিয়ে যদি উনি বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর যদি যাই, আর উনি সত্যি সত্যি চলে যায়, ফোনটা বুকের কাছে রাখলাম। উত্তর দিলাম না, কারণ কিছু কথা সামনাসামনি শোনার সাহস লাগে, আর আমার সেই সাহসটা নাই। সারা রাত ঘুমাই নাই। মেসেজটা বারবার পড়ছি, নদীর পাড়ে আসবা? 5 মিনিট, কথা আছে জরুরি। সকাল 10টা, কলেজের কিছুই মাথায় ঢোকে নাই, শুধু ভাবতেছি উনি কি বলবে। বিকাল 4টা, কলেজ ছুটি। পা দুইটা নিজে থেকেই নদীর পাড়ের দিকে গেল। উনি আগে থেকেই বসেছিল ঘাটের সিঁড়িতে, হাতে একটা পাথর, পানিতে ছুঁড়ে মারতেছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। উনি মুখ তুলে তাকালো। বসো। আমি বসলাম। দুজনের মাঝে 1 হাত দূরত্ব। 5 মিনিট চুপ, শুধু নদীর ঢেউ আর বাতাসের শব্দ। উনি প্রথমে কথা বলল, আমি কাল ঢাকার বাইরে যাচ্ছি রুহি, 1 মাসের প্রজেক্টের কাজে। আমার কলিজা স্যাঁত করে উঠল। হঠাৎ? হঠাৎ না, অফিস থেকে বলতেছে। ভাবিকেও বলি নাই এখনো। আমি মাথা নিচু করে ফেললাম। ও, উনি হাসলো। ও, ব্যাস, আর কি বলবো। উনি পাথরটা পানিতে ছুঁড়ে দিল। এখানে থাকলে প্রতিদিন তোমাকে দেখব,
কথা বলতে ইচ্ছে করবে, আর বললে যদি তুমি রেগে যাও। তাই ভাবলাম 1 মাস দূরে থাকি। আমি আসতে বললাম, আমি রাগি না। তাহলে কি করো? চুপ করে থাকো? আর আমি পাগল হয়ে যাই। আমি চমকে উঠলাম। উনি আমার দিকে তাকালো, চোখ লাল। শোনো রুহি, আমি তোমাকে, বাক্যটা অসম্পূর্ণ রেখেই দিল। আমার দম বন্ধ হয়ে আসতেছিল। কি বলেন? উনি উঠে দাঁড়ালো। থাক, বললে যদি সব নষ্ট হয়ে যায়। পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিল। এটা রাখো, 1 মাস পর পড়বা। আমি ফিরে আসার পর আমি কাগজটা ধরলাম। কাঁপতেছিল হাত। আপনি ফিরবেন তো? উনি আমার মাথায় একটা হাত রাখলো। 2 সেকেন্ডের জন্য। ফেরার ইচ্ছা আছে, খুব আছে, বলে হাঁটা দিল। আমি পেছন থেকে ডাকলাম, রুদ্র ভাইয়া। উনি থেমে গেল, ঘুরল না। কি? সাবধানে যাবেন। উনি কিছু বলল না, শুধু হাতটা একটু উঠাই ইশারা করলো। তারপর চলে গেল। আমি ঘাটে বসে রইলাম, হাতে কাগজ। খুললাম না। বাসায় ফিরে কাগজটা ডায়েরির ভাঁজে রেখে দিলাম। উপরে লিখলাম, খুলতে মানা। 1 মাস পর, রাত 12টা। ওনার ফার্স্ট মেসেজ আসলো, ব্যাগ গুছাচ্ছি, ঘুমাও। আমি 1 মাস পর ফিরবো। ততদিনে তুমি একটু ভালো থাকার চেষ্টা করো, প্লিজ। আমি উত্তর দিলাম না, শুধু জানালা দিয়ে ওই মোড়টার দিকে তাকাই রইলাম। ওখানে আজ থেকে আর বাইক দাঁড়াবে না। রাত 1টা, ঘুম নাই। কাগজটা বুকের মধ্যে খসখস করতেছে। খুলতে মানা, 1 মাস পর। পারলাম না, খুললাম। রুহি, আমি জানতাম তুমি এখনই খুলবা। আর আমিও জানতাম আমি লিখে ফেলবো। মনে আছে ভাইয়ের বিয়ের দিনের কথা? সেই দিন লাল শাড়িতে তোমাকে প্রথম দেখছিলাম। সিঁড়ি দিয়ে নামতেছিলা, হাতে মেহেদি। সেই দিন আমার বুকের ভেতর কেমন যেন হয়ে গিয়েছিল। আমি কিছু বলি নাই, কারণ তুমি আমার ভাবির ছোট বোন। তারপর থেকে প্রতিদিন তোমাকে দেখি। তুমি রাফির সাথে হাসলে আমার গা জ্বলে যায়। তুমি সেজেগুজে কলেজে গেলে আমার রাগ হয় প্রচণ্ড। কারণ মনে হয় তুমি অন্য কারোর জন্য সাজতেছো। আর কেউ যদি তোমার দিকে তাকায়, আমি সহ্য করতে পারি না। তুমি জ্বরে কাঁপলে আমার নিজের জ্বর আসে। তুমি না খেলে আমার গলা দিয়ে ভাত নামে না। তুমি একদিন বাইকে না আসলে আমার দম বন্ধ হয়ে আসে। রুহি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কারণ আমি তোমার আপুর দেবর। কারণ আমাদের মাঝে 5 বছরের ব্যবধান। কারণ আমি ভয় পাই। তাই 1 মাসের জন্য দূরে যাচ্ছি, নিজের সাথে যুদ্ধ করতে। যদি হেরে যাই, ফিরে এসে তোমার হাতটা ধরবো। আর যদি জিতে যাই, তাহলে আর কখনো তোমার সামনে আসবো না। ভালো থেকো। আর হ্যাঁ, ছাতাটা যত্নে রেখো। ওটাতে আমার অভিমান জমে আছে। রুদ্র। চিঠিটা পড়ে আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। প্রচণ্ড ভালোবাসি। এতদিনের নীরবতা, রাগ, কেয়ার সব এক লাইনে। ফোন হাতে নিলাম, কল দিব না। উনি বাসে। শুধু লিখলাম, রাত 2টা। চিঠি পড়েছি। আমিও, আমিও আপনাকে। লিখে আবার কেটে দিলাম। শেষে শুধু লিখলাম, সাবধানে যাবেন, সিন। কোনো রিপ্লাই নাই। আমি ছাতাটা বুকের সাথে চেপে ধরে ফিসফিস করে বললাম, আমি চাই আপনি হেরে যান, রুদ্র ভাইয়া। যুদ্ধে হেরে আমার কাছে ফিরে আসেন। চিঠি পড়ার পর 29 দিন কেটে গেল। ওনার একটা মেসেজও নাই। শুধু 20তম দিনে একটা স্ট্যাটাস। কিছু যুদ্ধে জেতা যায় না। আমিও চুপ। ছাতাটা প্রতিদিন ব্যাগে। 29 দিন রাত 10টা। আপুর কল। রুহি, কাল রুদ্র ঢাকা থেকে ফিরবে। তুই কাল আমাদের বাসায় আয় 2 দিনের জন্য। অনেকদিন দেখি না তোকে। বেরিয়ে যাস, কি বলিস? আমার বুক কেঁপে উঠল। আপু, আচ্ছা যাব। সারা রাত ঘুম নাই। চিঠিটা, ছাতাটা ব্যাগে নিলাম। পরের দিন সকাল 4টা। আমি আপুর বাসায়। আপু, ভাইয়া, আরশি সবাই আছে। সন্ধ্যা 7টা। কলিং বেল। আপু দরজা খুলে বলল, আরে রুদ্র, তুমি এসে গেছো? জার্নি কেমন হলো? আমি রান্নাঘরে ছিলাম। পানি ঢালতে গিয়ে হাত কেঁপে সব পড়ে গেল। পায়ের শব্দ। ড্রয়িং রুম। ভালো। উনার গলা। 1 মাস পর শুনলাম। আপু বলল, যাও ফ্রেশ হয়ে রুমে গিয়ে রেস্ট করো একটু। আমি আরশিকে খাওয়াই। তারপরে আমরা সবাই একসাথে ডিনার করব। ডিনার করে যার যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসি। রুদ্র ভাইয়াকে নিয়ে ভাবতেছিলাম। একটু পরে
উনি আমার রুমের দরজায় আসলো, নক করলো। আসতে পারি? আমি আসতে বললাম। আসেন। উনি ঢুকলো। ১ মাসে অনেক শুকায় গেছে। আমরা ২ মিনিট চুপ। উনি প্রথম বলল, গলাটা ভাঙা। রুহি, আমি হেরে গেছি। আমি মাথা নিচু করে রইলাম। এই ৩০ দিনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবছি, আজ ভুলে যাব। রাতে ঘুমানোর আগে বুঝতাম, পারি নাই, তোমাকে ছাড়া থাকা যায় না। উনি আমার দিকে তাকালো। চিঠিতে সব লিখেছি। বিয়ের দিন থেকে, রাগ সব। এখন শুধু একটা কথার উত্তর চাই। তুমি কি আমাকে চাও রুহি? যদি হ্যাঁ বলো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। যদি না বলো, আমি আর কখনো তোমার সামনে আসবো না। প্রমিস। আমার চোখে পানি। আপু জানলে, আপুকে আমি বুঝাবো, মানুষকে আমি সামলাবো। তুমি শুধু তোমারটা বলো। আমি কাঁপা গলায় বললাম, ছাতাটা এখনো আছে আমার কাছে। উনি একটু হাসলো। ওটাতে কি এখনো আমার গন্ধ আছে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। উনি ১ পা আগায় আসলো। তাহলে? আমি চোখের পানি মুছে বললাম, হ্যাঁ, আমি চাই। উনি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। যেন ৩০ দিনের বোঝা নেমে গেল। ঠিক আছে, বলেই উনি পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি বের করে আমার হাতে দিল। এটা রাখো। এই ৩০ দিনে যা যা মিস করেছি সব লিখেছি তোমাকে দেওয়ার জন্য। আমি ডায়েরিটা ধরলাম। উনি বলল, আমি এখন যাই। কাল ভাইয়ের সাথে কথা বলবো। তুমি ভয় পেও না। উনি বের হয়ে যাওয়ার আগে আমার দিকে একবার তাকালো। ওই চাহনিতে ৩০ দিনের সব নীরব অভিমান ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি ডায়েরিটা বুকের সাথে চেপে ধরলাম। ৩০ দিন পর অবশেষে হ্যাঁ, চলবে। কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।